স্বাগত জানাই জাতীয় বাজেট নিয়ে দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজন বাজেট ভাবনায়। জাতীয় জীবনের এক বছরে আয় ব্যয়ের আগাম হিসাব নিকাশের দিন আজ ঘোষিত হয়েছে 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি যখন সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায়, তখন জাতীয় বাজেট নিয়ে আলোচনা আর বিশ্লেষণ অন্য সময়ের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ কাজটি করতে আজ তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ডক্টর সাজ্জাদ জহির এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজনীন আহমেদ। আপনাদের সবাইকে আমাদের আলোচনায় স্বাগত জানাই। জনাব আব্দুর রাজ্জাক, শুরু করব আপনাকে দিয়েই। দেশের খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচনে কৃষি খাতে অনেক গুরুত্ব রয়েছে। এই করোনার যুগে এই গুরুত্বটা কিন্তু আরও বেড়ে গেছে। আমরা জানতে চাইব যে আপনি কি মনে করেন যে প্রস্তাবিত নতুন যে বাজেটটি এই গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করা হয়েছে কিনা? জনাব আব্দুর রাজ্জাক। আপনাকে ধন্যবাদ আমার দীপ্ত টিভিকে আমাকে দীপ্ত টিভির এই আলোচনায় সংযুক্ত করার জন্য। আমরা জানি যে আজকে আমাদের বাজেট উপস্থাপন হয়েছে মহান জাতীয় সংসদে। জাতীয় সংসদে এমন সময় বাজেটটি উত্থাপিত হয়েছে যখন সারা পৃথিবীতেই অনেক থিঙ্ক ট্যাঙ্কস, অর্থনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা, অনেকেই, বিভিন্ন মিডিয়া, তারা বলেছে যে এই ভয়ঙ্কর করোনা ভাইরাস বা কোভিড-19 কারণে, যেটা মহামারী রূপে প্রায় ভয়াবহ রূপে দেখা দিয়েছে, যাতে করে সারা পৃথিবীতে একটা মন্দা হতে পারে, অর্থনৈতিক মন্দা, এবং এটা মহামন্দা রূপ নিতে পারে। কৃষিমন্ত্রী হিসাবে আমি বলবো FAO, IFPRI, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, WFP, এই ধরনের প্রতিষ্ঠানগুলো তারাও এই ধরনের অনুমান করেছে এবং তারা বলেছে খাদ্য উৎপাদন কমে গেলে অনেক দেশে হয়তো খাদ্য সংকট হবে, এমনকি দুর্ভিক্ষ হতে পারে। তো সেই দিক থেকে বাংলাদেশ সম্পর্কে তারা তেমন কোনো মন্তব্য করে নাই। বিশেষ করে দানা জাতীয় খাদ্যে আমাদের খাদ্য নিরাপত্তা, ন্যূনতম যেটা ক্যালোরি কনজামশনের জন্য 16 কোটি বা 17 কোটি মানুষের জন্য দরকার, সেই খাদ্য এই মুহূর্তে আমাদের রয়েছে। তো যাই হোক, আমি মনে করি যে আপনি যে প্রশ্নটি করেছেন যে কৃষি অবশ্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এখনো 60-65% মানুষ, 70% মানুষ গ্রামে বাস করে। 40% মানুষের জীবিকা আসে কৃষি থেকে, এবং এই গ্রামের পল্লীতে যারা বাস করে তাদের জীবন জীবিকা কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত। যদিও আমাদের টোটাল জিডিপিতে বা জাতীয় আয়ে কৃষির অবদান ক্রমান্বয়ে কমছে, এটা 14% নিচে নেমে এসেছে, এবং আমরা জানি যে এটা কমছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে বাড়ছে, আমাদের সার্ভিস সেক্টরে এটাও কিছুটা কমের দিকে। এটাই প্রত্যাশিত, এটা অপ্রত্যাশিত না। তবে আমরা যদি কৃষি প্রক্রিয়াজাতকরণ, কৃষি শিল্পকে ধরি, কৃষির উপকরণের শিল্পগুলো ধরি, তাহলে কিন্তু কৃষির অবদান আমার মনে হয় অনেক বেশি হবে। ফার্মগেট আউটপুট অনুযায়ী আমাদের অবদানটা কমছে। যাই হোক, এই করোনার কারণে প্রবাসী থেকে আমাদের অনেক কর্মীরা ফিরে আসছে চাকরিচ্যুত হয়ে। দেশের শহরের অনেক শিল্প কারখানা, দোকানপাট বন্ধ হওয়াতে তারাও গ্রামে গিয়েছে। গ্রামে গেলে গ্রামে তো কৃষিরও এমপ্লয়মেন্ট যেটা, সেটা কিন্তু কর্মসংস্থান অনেক কমে আসছে কারণ আমরা যান্ত্রিকরণের দিকে যাচ্ছি। চাষ যেটা লাঙ্গলে করা হতো গরু, সেটা একদমই এখন যন্ত্রে হয়। থ্রেশিং, মাড়াই যেটা, এটা পূর্ণই আপনার 100% প্রায় ইয়েতে হয়, যন্ত্রে হয়। আমাদের ধান লাগানো, ধান কাটা, এটি এখনো যন্ত্র হয় না, মোটামুটি মানুষই করে থাকে। আর অন্যান্য কৃষির সাথে অন্যান্য বিভিন্ন কর্মকাণ্ড, এগুলোর সাথেও মানুষের শ্রমই বেশিরভাবে নিয়োজিত। তো সার্বিকভাবে আমি যেটি বলতে চাচ্ছি, সরকার এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে নিয়েছে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে আপনি এমন কর্মসূচি নিয়ে আসতে পারবেন না যে কর্মসূচি দিয়ে রাতারাতি কৃষিতে এমপ্লয়মেন্ট বাড়ানো যাবে। আমরা কি করে বাড়াবো?
দুইটা দিক আছে। একটা হলো যে কৃষির উৎপাদন বেড়েছে, যেমন আলুর উৎপাদন বেড়েছে। আমাদের আলু 60 থেকে 70 লক্ষ টন আলু আমাদের দরকার হয়, এটা 1 কোটি টনের বেশি উৎপাদন হচ্ছে, সারপ্লাস 30 লক্ষ টন। আবার আমার কৃষির যে সাবসেক্টর গুলো আছে, আপনার দুগ্ধ খামার, মৎস্য খামার, তারপরে হাঁস মুরগির খামার বা পোল্ট্রি ফার্ম, এগুলোর যে আমাদের এখন কমার্শিয়াল পোল্ট্রি ফার্ম বা ডেইরি ফার্ম, এগুলোর যে উৎপাদন ক্ষমতা যেটা আছে, যে প্রযুক্তি আছে এবং যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, ফার্ম আছে, সেটা যদি ক্যাপাসিটি অনুযায়ী আমরা উৎপাদন করি, ব্যবহার করি, তাহলে এটা সারপ্লাস হবে। অর্থাৎ আমি বলতে চাই $2000 মতো পার ক্যাপিটা ইনকাম দিয়ে মানুষের যে কনজামশনের যে ক্ষমতা, সেটা দিয়ে আমাদের যে এখন উৎপাদনের যে ক্ষমতা আছে, প্রায় সকল কৃষিরও অনেকগুলা ফসলে এই উৎপাদন যদি আমরা আমাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী করি, তাহলে সেটি বাজার একদম কমে যায় এবং কৃষকরা বিক্রি করতে পারে না। অনেক সময় একদম নামমাত্র মূল্যে, প্রাইসে তাদেরকে কৃষি পণ্য বিক্রি করতে হয়। অনেক অর্থনীতিবিদদের আমি এখানে দেখছি, ওনারা হয়তো জানেন যে গত 2-2.5 বছর যাবত পোল্ট্রি ফার্ম গুলো, হ্যাচারি, পোল্ট্রি ফার্ম, এটা বিরাট একটা চেইন, সবাই লস করছে। এই করোনার কারণে মৎস্য খামারি যারা ছিল, তারা এই সময় মাছ ধরতে পারে নাই, এই সময় মাছ পুরা ছাড়ার কথা। মাছ যদি বিক্রি না করতে পারে, পুকুরও খালি হচ্ছে না, সেখানে নতুন পোনা দিতে পারছে না। ডেইরি ফার্মে প্রথম দিকে খুবই সমস্যা হয়েছিল, দুধ বিক্রি করতে পারছিল না, ফেলে দিচ্ছিল। এখন বিক্রি করতে পারছে মোটামুটি একটা ভালো দামে। আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি, যেমন এই ফলমূলের, আপনারা দেখবেন টেলিভিশনে আমরা অ্যাড দিচ্ছি, এই সময় লিচু, আম, আনারস, কাঁঠাল এগুলো বিক্রির জন্য, মানুষ যাতে খায়, মানুষকে উদ্বুদ্ধ করা। প্রশাসনকে আমরা সাথে সম্পৃক্ত করেছি, আইন শৃঙ্খলা বাহিনীকে করেছি, যারা পাইকার, ফড়িয়া, আড়তদার, ফলের বাগানের মালিক, ফল চাষি, তাদের সাথে আমরা একটা সংযোগের ব্যবস্থা করে দিয়েছি। ফলশ্রুতিতে মোটামুটি একটা দাম তারা পাচ্ছে। এই বাজেটে আমরা কিভাবে কৃষিটাকে দেখেছি, যেমন আপনারা জানেন যে 5,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী আগেই 4% সুদে প্রণোদনা হিসাবে দিয়েছিল। এই প্রণোদনাটা মূলত খরচ হবে আপনার মৎস্য এবং এই প্রাণী সম্পদে, কিছুটা খরচ হবে ফুল এবং শাকসবজিতে। আর আমরা 14,500 কোটি টাকা ঋণ দেই, সেটা কৃষিতে প্রতি বছরই দেওয়া। সেটি সুদের হার ছিল 8 থেকে 9%, সেটিকে আমরা কমিয়ে 4% নিয়ে এসেছি। তাহলে কিন্তু 19,500 কোটি টাকা দাঁড়ালো। আমাদের যে 9,000 কোটি টাকা কৃষিতে বিভিন্ন উপকরণের উপরে আমরা সহযোগিতা দেই, সারের দাম কমানো, বীজের উপরে, তারপরে সেচ, বিদ্যুৎ, এই 9,000 কোটি টাকা 9,000 কোটি টাকাই রাখা হয়েছে। আমরা কিছু নতুন প্রকল্প দিয়েছি, এই প্রজেক্ট ইয়েতে এখনো এগুলো সম্পৃক্ত হয় নাই, এগুলোর একনেকের অপেক্ষায় রয়েছে এবং পরিকল্পনা মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী একনেক এটা আলোচনা হয়েছে। এগুলো আসলেই আপনার এগুলো প্রকল্পে সংযুক্ত হবে। যেমন একটি হলো আমরা চাষিদেরকে যান্ত্রিকরণ, এটিতে আমরা আরো প্রণোদনা দিব। এবার জানতে চাইব সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির অন্যতম সিনিয়র নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে, মোটা দাগে সার্বিকভাবে প্রস্তাবিত নতুন বাজেটকে আপনারা কিভাবে দেখছেন? বাজেটের যে তথ্য আমরা এই পর্যন্ত পেয়েছি দেখে মনে হয় তারা এটাকে একটা গতানুগতিক বাজেটের মতোই ধরে নিয়েছে এবং এই যে করোনাকালীন যে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা বোধহয় তাদের এই মধ্যে চিন্তা খুব একটা বেশি আসছে আমার মনে হয়নি। এছাড়া করোনার আগে দেশের যে অর্থনীতির গতি নিম্নমুখী ছিল সেটা একটা বিষয়। তারপরে করোনাকালীন সময়ে তো আরো বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সার্বিকভাবে। সবচেয়ে বড় হচ্ছে জীবন এবং জীবিকার যে অবস্থায় আমরা আছি এখন, যে সংকটে আছি, এবং সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো, আমার মনে হয় না বাজেটে এগুলো তারা সঠিকভাবে অ্যাড্রেস করতে পেরেছে। এখানে আমরা দৃশ্যত যেগুলো দেখতে পাচ্ছি, সেখানে মেগা প্রজেক্টগুলোতে যে রূপপুর পাওয়ার প্লান্ট, তারপরে পদ্মা সেতুর
যে প্রকল্পগুলো এর মধ্যে প্রশ্নবিদ্ধ, যেগুলোর ব্যয় নিয়ে সকল একটা বড় প্রশ্ন উঠেছে, দুর্নীতির প্রশ্ন উঠেছে, যেগুলো অপেক্ষা করতে পারত, সেইগুলোতে এত বড় বরাদ্দ দেওয়ার কি প্রয়োজনীয়তা আছে? জনাব সাজ্জাদ জহিরের কাছে জানতে চাইবো, করোনা আমাদের অর্থনীতির জন্য যে চ্যালেঞ্জটা তৈরি করেছে তা মোকাবেলার জন্য যথেষ্ট দিক নির্দেশনা প্রস্তাবিত বাজেটে আছে কিনা আপনি কি মনে করেন, জনাব ডক্টর সাজ্জাদ জহির? ধন্যবাদ। আমার সাধারণভাবে আমি যেটা পড়েছি, বাজেট স্পিচটা পড়বার কিছুটা সুযোগ হয়েছিল, তার ভিত্তিতে বক্তব্যটা রাখা। আমার ধারণা কথা অন্যদের বন্ধ করার দরকার। আমি যেটা দেখি যে আসলে কোভিডটা আমরা কেউই জানি না কতদিন থাকবে। আমরা এটুকু বুঝি যে ভ্যাকসিন নামক জিনিসটা আসলে পরে সেটাও হতে হতে জুন গড়াবে, আগামী বছরের জুন। এবং যে কারণে এই বাজেটটা হচ্ছে এককভাবেই কোভিডকে মোকাবেলা করা সেন্ট্রিক, ওটাকে কেন্দ্র করে, এবং এই সময়টাতে আগামী দিন সম্পর্কে কিছু ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার ব্যাপার, যে আমি নিশ্চিতভাবে জানি না কিন্তু অনুমান করতে পারি এই হবে, তার আলোকে কিছু কিছু পদক্ষেপ নেওয়াটা ছিল এই বাজেট। যদি আমি বাজেটের স্ট্রাকচারে, কারণ বাজেট যেহেতু এখন হয়ে গেছে, বাজেটের আগের কিন্তু চিন্তাটা ছিল, অনেকেরই প্রস্তাবনা ছিল, আমিও মনে করছি যে আসলে বাজেটের ভিতরে ঢুকাটা আবশ্যক না, এটা নতুন ধরনের পরিস্থিতি, সেটাকে মোকাবেলা করার জন্য অন্য ধরনের ভাবে এগোনো হোক। কিন্তু সেই আলোচনায় না যে এখন বলবো যে এই যে বাজেটটা এসেছে ডকুমেন্ট হিসেবে, আমি সেই নতুন জিনিসটা কিন্তু পাইনি এই অর্থে বলছি যে এটা অনেক জায়গাতেই আগের জিনিসগুলা ক্যারি ওভার করা এবং কিছুটা অ্যাড অন করার মতো চলে আসছে বিষয় যেটা দেখেছি। আমি কোন কোন জায়গাতে, আমি প্রথমে মাননীয় মন্ত্রী যে বিষয়গুলো তুললেন, কৃষি, আমার কাছে মনে হয়েছে যে যে কথাটা উনি উল্লেখ করলেন, কিন্তু অনেক রিটার্নিজ আসছে, অনেক শহরের কর্ম পরিধিটা সংকুচিত হয়ে এসেছে অলরেডি এবং আসবে আগামী দিনে, যে কারণে অনেকেই গ্রামে ফিরে যাবে। এবং আমি কিছুটা অর্থনীতির ইতিহাস, মানে অর্থনৈতিক ইতিহাস যেটুকু ঘেটে জানি, যে আসলে এরকম সময় কিন্তু আমাদের উপমহাদেশে এবং বাংলাতে অনেক আগেও 2-4 বার হয়েছে, যখন মানুষজন যে কিন্তু গ্রামীণ ট্রান্সফরমেশন ঘটে। তখন আমি সেই জন্য কৃষির ভিতর না চিন্তা করি, যে কথাটা কিন্তু ওনার বক্তব্যের শেষের দিকে এসেছে, যে ওই জায়গাগুলোতে যে অন্যান্য ধরনের প্রসেসিং বা অন্য কর্মকাণ্ডকে স্টিমুলাসের কথা বলা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় সেটার একটা অর্গানাইজেশনাল সাইড আছে, একটা স্ট্র্যাটেজির ব্যাপার আছে। সেই ভিশনটা বাজেটের ভিতরে আসেনি এবং আমি ওনার ওখান থেকে আশাও করছি না। কিন্তু সত্যি বলতে কি, আমার মনে হচ্ছে আরো কাটাছেঁড়া হবে, আরো অ্যাগ্রেসিভলি আমাদের রুরাল ট্রান্সফরমেশনের দিকটাতে মনোনিবেশ করার দরকার ছিল। এবং কিছু কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে কোভিড আসার পরেও, আমরা মার্কেটিং সাইডটাকে ঠিক মতো অ্যাটেন্ড করতে পারিনি, সময় মতো সেগুলোকে করতে পারিনি। এবং টার্মিনাল মার্কেটে, ধরেন ঢাকার বাজারেই, আমরা কি আসলে যে ট্রেডিশনাল পাওয়ার হাউস গুলো আছে, মার্কেটকে যারা কন্ট্রোল করে, তাদের থেকে কি আমরা ভেঙে বেরোতে পারছি কিনা? তো আজকের বাজেট নাম দিয়া যেটাই দিক, কিন্তু আজকে দাঁড়িয়ে যে স্ট্র্যাটেজিটা আমি আশা করছিলাম সরকারের কাছ থেকে, একদিকে গ্রামীণ ট্রান্সফরমেশন ঘটানোর জন্য কতগুলো পদক্ষেপ, আর আরেকদিকে ওখানকার পণ্যেও যাতে বাজারজাত করতে এবং দাম পায় সেটা নিশ্চিত করার জন্য বাজারের কাঠামোগত কিছু পরিবর্তন জরুরি ছিল খুবই। এবং সেই জিনিসটাতে আমার মনে হয় দুদিক থেকে, প্রথম দিকটাতে যখন আমরা স্টিমুলাস প্যাকেজটা মোর ট্রেডিশনাল ওয়েতে চিন্তা করছি, আমার ধারণা সেখানে যে আমরা লুব্রিকেট করব, মানে ট্রেডিশনালি যে মধ্যস্বত্বকে আমরা বিভিন্নভাবে অর্থ দিতে গিয়ে, গরিবকে অর্থ দিতে গিয়ে মধ্যস্বত্বকে আমরা অর্থ দিয়ে বসেছি বা তাদের লাভ এনেছি, সেই খোপের ভিতরে আমরা আটকে যাব এবং সেই ধরনের রেন্ট সিকিং এর ভিতরে ঢুকে পড়বো। কোনো বড় পরিবর্তনের যে আশা, সেই আশাটা কিন্তু বাজেট থেকে আমি পাইনি। এটা হচ্ছে আমি গ্রামীণ ট্রান্সফরমেশনের কথাতে এইটুকু বলবো। বাট মূল যে এটা, যে কৃষিতে পরিবর্তন আসছে, যেমন কৃষিতে যান্ত্রিকীকরণটা কতটুকু সম্ভব আগামী দিনে, আমার মনে হয় কিছুটা ভাবতে হবে। হঠাৎ করে যদি আমরা ঢালতে থাকি, কারণ এই সিজনে কিন্তু আপনি জানেন মাননীয় মন্ত্রী, যে রিপারটা অনেক সাবসিডাইজ মূল্যে কিছু কিছু জায়গাতে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কোনো এলাকাতে রিপারটা কাজ করেনি, বসে থাকতে হচ্ছে, কারণ মাটিটা যে সময়টাতে রিপিং করার বিষয়টা সে সময় উপযোগী না, কোনো কোনো এলাকায় কাজ করেছে। এটা একটা অ্যাসেসমেন্ট হয়ে হয়তো ভাবতে হবে যে আসলে
কোন জায়গায় যান্ত্রিকরণ হবে হবে না। আর আমি যে কথাটা তুলছিলাম যে শহর থেকে অনেক লোকজন এবং বাইরের থেকে আসা অনেক লোকজন এখন গ্রামে যে থাকবে, এবং সেই জায়গাটাতে যে কত দ্রুত, কারণ আমাদের একটা গবেষণাতে দেখছি যে সাধারণত দলে এই যে ধান কাটার মৌসুমে দলে 20 জন যেত, 20 থেকে 30 জন বা 25 জনের মতো। এবারে কোনো কোনো দলে 40 জন করে গিয়েছে, বিকজ শহর থেকে যেহেতু লোকগুলো গ্রামে যেয়ে বসেছিল, তারা সেই দলগুলোতে যোগ দিয়ে বসছে। এখন এই জিনিসটা আরো দীর্ঘস্থায়ী হতে পারে, যে কারণে আমার মনে হয় গ্রামীণ ট্রান্সফরমেশনটা কিভাবে আসতে পারে, কৃষি এবং অকৃষিকে কিভাবে সমন্বিত করে গ্রাম এলাকাতে, যেটা আমরা আজকে গ্রাম বলছি, সেই স্ট্র্যাটেজিটা দরকার। 2 নম্বর একটা বিষয় তুলছি আমি, যে আসলে আপনার এই মন্তব্যটা আমরা শুনবো, তবে ঠিক এই সময়টাতে ডক্টর নাজনীন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই বিষয়ে আপনারও কি অভিমত একই, যে করোনা যে আমাদের অর্থনীতির জন্য যে চ্যালেঞ্জটা তৈরি করে দিয়েছে, সেটা মোকাবেলার যথেষ্ট দিক নির্দেশনা আমাদের বাজেটে রয়েছে, আপনি কি মনে করছেন? আচ্ছা, উনি বলার আগে আমি যদি একটু কথা বলি 1 মিনিট, এই বিষয়ে মাননীয় মন্ত্রী একটু বলতে চাচ্ছেন। যেমন অর্থনীতিবিদ সাজ্জাদ জহির মহোদয় যেটা বলেছেন যে গ্রামীণ ট্রান্সফরমেশন, সেটাও আমরা বলছি ফুললি ট্রান্সফরমেশন। গ্রামীণ অর্থনীতি একটা তো হলো কৃষির উৎপাদন, বিভিন্ন ফসল কিংবা হাঁস মুরগি, দুগ্ধ খামার। ট্রান্সফরমেশনের আমরা একটা দিক আছে যে নন ফার্ম এগ্রিকালচার, যেটা ফসল বা ভিত্তিক না, এমনি বিভিন্ন ওয়ার্কশপ, ছোটখাটো দোকানপাট, রেস্টুরেন্ট, এই যে রিক্সা ভ্যান চালায় সেগুলো। আবার এই যে কৃষি আজকে যান্ত্রিকরণ হচ্ছে, এগুলো রিপেয়ারিং এর জন্য বিভিন্ন ওয়ার্কশপ কিংবা কৃষি যন্ত্রপাতির স্পেয়ার পার্টস, এগুলো তো এরও কিছু হতে পারে, ওয়ার্কশপ হতে পারে। সেগুলোই ট্রান্সফরমেশন এত কুইক। আমি কৃষি মন্ত্রী হিসাবে অনেক চিন্তা করেছি যে কিভাবে এটা হতে পারে। আপনি বলছেন যে গ্রামীণ অর্থনীতি একটা ট্রান্সফরমেশনের আর একটা হলো যে আমরা গ্রামে রিসোর্স মোবিলাইজেশনের জন্য অনেক সময় দেই কাবিটা দিয়ে রাস্তাঘাট করার জন্য, তারপরে বিভিন্ন মসজিদ টসজিদের দিয়ে মানুষের খাবার কিছু কাজ করিয়ে তাদেরকে আসলে কিছু সহযোগিতা করা। সেগুলো তার এখন খুব একটা ইফেক্টিভ না। এখন দরকার যে গ্রামীণ অর্থনীতিটাকে শুধু কৃষির ফসল বা কৃষির উপর নির্ভরশীল না করে অকৃষির দিকগুলো কিভাবে আনাচ্ছে, সেটা আপনাদের স্পেসিফিক কি সাজেশন? এখনো বলা আছে যে এই বাজেটে কৃষি মন্ত্রণালয় যে কোনো প্রকল্প নিয়ে যাবে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য। যেমন মুরগির, থাইল্যান্ড কি করে আমি দেখছি, সিপি থাই, তারা এই মুরগি তারা বিদেশে প্রসেস করে বিদেশে ইউরোপ এবং সিপি এক কোম্পানি $500 মিলিয়ন ইনকাম করে। তাও আমি জেনেছি এটা আর 8-9 বছর আগে। এখন কত আমি জানি না। জাপান থেকে শুরু করে সব জায়গায় প্রায় হাফ কুক ফুড তারা বিদেশে এক্সপোর্ট করে। তাহলে কত পোল্ট্রির দরকার আমাদের? পোল্ট্রি একদিনের হ্যাচারির মালিক একদিনের বাচ্চা তার খরচ হয় 30 থেকে 35 টাকা। সে 15 টাকায় বিক্রি করতে পারে না, গত 2 বছর যাবত 20 টাকায় বিক্রি করতে পারে না। আর এই করোনার কারণে একদিনে 1,30,00,000 একদিনের বাচ্চা হয়। এই পুরা বাচ্চা তাদেরকে মাটিতে পুঁতে ফেলতে হয়েছে। এই যে পরিস্থিতি, দুধ যদি আপনি প্রক্রিয়াজাত করতে পারেন, যেমন আমুল হলো আনন্দ ফুড প্রসেসিং আমুল আপনার 80টা প্রোডাক্ট করে দুধ থেকে। আমরা তো সেদিক থেকে অনেক পিছিয়ে আছি। আমি বলছি আপনি যদি স্পেসিফিক সাজেশন দেন, সেগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এবং মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী বলেছেন কৃষি মন্ত্রণালয় বা কৃষি খাতে যে কোনো প্রকল্প যদি ভালো হয়, আমরা যে থোক বরাদ্দ আছে সেখান থেকে টাকা দিয়ে সেই প্রকল্প আমরা গ্রহণ করব। কৃষির জন্য এটা আমরা যতটুকু জেনেছিলাম বাজেট পূর্ববর্তী সময়ে যে এবারের বাজেটে স্বাস্থ্য এবং কৃষি খাতকে যথেষ্ট গুরুত্ব দেয়া হবে। আপনি কি কৃষি মন্ত্রী হিসাবে স্যাটিসফাই কিনা? আমি খুবই স্যাটিসফাই এই জন্য যে আমার এবার 9,000 কোটি টাকা আছে প্রণোদন এই তেলের দাম কমাতে, ফুয়েলের কমাতে। ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেটের দাম প্রতি টনে $60-70 কমে গেছে।
এমপি মিউরেট অফ পটাশ, তার দাম এরকম কমে গেছে। এতে করে হবে কি, আমার ওই 9,000 কোটি টাকাই আমি খরচ করতে পারবো না। এই জন্য আমরা চিন্তা করছি যে আরো উন্নত জাতের বীজ কিভাবে আনা যায়, হাইব্রিড কিভাবে আনা যায়। এনে যেমন একটা হাইব্রিডের এক কেজির দাম হলো 200, 250, 300 টাকা। আর আমাদের ইমপ্রুভ উন্নত জাতের 1 কেজির দাম হলো 30-40 টাকা। তা আমরা আরো বেশি করে হাইব্রিড আনার চিন্তা করছি। এইভাবে আমাদের এই 9,000 কোটি টাকা আমরা খরচ করবো। 14,500 কোটি টাকা এটাও আমরা ইয়েতে দিব। আমাদের জি, 3,200 মাননীয় কোটি মন্ত্রী, টাকার এই একটা বিষয়ে আপনার কাছে আমরা অবশ্যই জানবো। এ পর্যায়ে আমরা ডক্টর নাজনীন আহমেদের কাছে চলে যাব। স্পেসিফিক যদি সাজেশন দেয় আমার জন্য ভালো হবে। সেজন্য আমি দুঃখিত, এখানে আসছি দেরিতে, আমাদের বসিয়ে রাখছিলাম, একটু সমস্যা হয়েছিল। আর ইয়ের জন্য আমি ইন্টারাপ্ট আমাদের করলাম। আমাদের লাইনটা কেটে যাবে, তো কিছু সময়ের মধ্যে আমরা নতুন করে কানেক্ট হয়ে অবশ্যই আপনার কাছে বিস্তারিত শুনবো। এ পর্যায়ে আমরা ডক্টর নাজনীন আহমেদের কাছে জানবো যে আপনারও কি একই অভিমত, আসলে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে করোনার কারণে অর্থনীতিতে, সেটা মোকাবেলায় যথেষ্ট দিক নির্দেশনা আছে বাজেটে? দেখুন, আমাদের মতো দেশের অর্থনীতিতে বা যে কোনো জায়গায় আমরা যদি দেখি, আমরা কিন্তু একটা উন্নয়নের বা সংশোধনের বলি বা এগিয়ে যাওয়ার, বা আমি যদি বলি যে আরো বেশি এফিশিয়েন্ট হওয়ার, সেই প্রক্রিয়ার মধ্যে আছি। এবং আমি মাননীয় মন্ত্রী যা বললেন এবং আমার কলিগ ডক্টর সাজ্জাদ জহির যা বললেন, সাজ্জাদ জহিরের সাথে আমি দ্বিমত পোষণ করি না, কিন্তু উনি যেটা বলছেন সেটার যদি জিস্টটা আমরা নেই, তার মানেটা হচ্ছে যে আমরা আসলে যে সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস করতে পারছি কিনা। এবং সেই জায়গায় একটা বাজেটের মধ্যে সবকিছু সমাধান থাকবে এটা আমি আশা করি নাই। এবারের বাজেটটা কিন্তু আমরা সবাই এভাবে নিয়েছি যে আমাদের ক্ষতি যত কমানো যায়, সেটা যত স্বাস্থ্যের ক্ষতি কমানো যায়, জীবিকার ক্ষতি কমানো যায়, উন্নয়নের ক্ষতি যেন কমানো যায়। সেই দিক থেকে আমি বরং এই বাজেটে আমি এতক্ষণ পর্যন্ত যতটুকুই দেখতে পেরেছি বাজেট বক্তৃতা খুলে, সেখানে আমার কাছে মনে হয়েছে বরং কৃষি খাতে কিছু স্পষ্ট পরিকল্পনা আমি দেখতে পেয়েছি। আমি আরো কয়েকটা চ্যানেলে এই কথা বলছিলাম যে যেমন কৃষি যান্ত্রিকীকরণ যদি বলি, যেটা আমরা অনেক দিন ধরে বলছি যে কৃষিতে এফিসিয়েন্সি আনতে যান্ত্রিকীকরণের আমাদের দরকার আছে, তাতে কৃষির অপচয় কমবে। সেই জায়গায় কিন্তু এবার আমরা দেখছি যে সেটার যে আমদানির উপরে শুল্ক হ্রাস করা, সেই দিক নির্দেশনা আছে। পাশাপাশি যেটা আমার কাছে মনে হয়েছে ইতিবাচক, কারণ আমি এগুলো বলছি যে এগুলো সমাধান না চূড়ান্ত, কিন্তু এগুলো আমরা যাচ্ছি। সেই জায়গাতে আরেকটা আছে যেটা আমরা অনেকদিন ধরে বলছি যে ক্রপ ইন্স্যুরেন্সের কথা, যেটা আমরা বলি বীমা, সেইখানে কিন্তু এখানে অন্তত অঙ্গীকারের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে যে এই বীমা চালু করা হবে। এখন কবে আসবে, কিভাবে আসবে সেটা দেখার ব্যাপার, কিন্তু আমি যে বলছি যে আমাদের যদি এই অঙ্গীকারগুলো থাকে, যেমন এই ক্রপ ইন্স্যুরেন্সটা মাননীয় মন্ত্রী যেহেতু আছেন, আপনি জানেন যে এটা এখন অত্যন্ত জরুরি এবং কিছু কিছু জায়গায় কিন্তু পাইলট। নাজনীন আহমেদকে আমরা সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে সম্ভবত। জনাব সাজ্জাদ জহির, এ পর্যায়ে আপনার কাছেই জানতে চাইবো যে করোনার কারণে থমকে থাকা অর্থনৈতিক যে বাস্তবতায় এত বড় একটি বাজেট, এটি বাস্তবায়নের জন্য রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা ঠিক বাস্তবসম্মত হয়েছে কিনা, আপনি কি মনে করেন জনাব সাজ্জাদ জহির? হ্যাঁ, থ্যাংক ইউ। আমার এটাতে যাওয়ার আগে ছোট্ট একটা পয়েন্ট তুলে নিচ্ছে আগের আলোচনার সূত্র ধরে। মাননীয় মন্ত্রীকে শুধু একটা জিনিসই বলবো যে উৎপাদন একটা দিক, কিন্তু কৃষি শুধু উৎপাদন না, কৃষি বিপণন ব্যাপারটা খুবই জরুরি। এবং আপনি যে বক্তব্যটা দিয়েছেন যে আসলে বিপণনটা উন্নত করার মাধ্যমে কিন্তু স্টেবিলিটি আনা যাবে, এমনকি কৃষকের হাতে মূল্য বাড়ানো যাবে, তারা যাতে ভালো দাম পেতে পারে। এবং সেই জায়গাতেই আমাদের বড় সমস্যা, এবং সেটাতে শুধু বিপণন না, প্রক্রিয়াজাত করার বিষয়টা আছে, কিন্তু আমি ওখানে আর এগোচ্ছি না। অন্য যে প্রশ্নটা আসছে যে রেভিনিউ রাজস্ব যে টার্গেট করা, আসলে রাজস্ব আদায় করাটা আমাদের কিন্তু দুটো উপায় ছিল, একটা হচ্ছে সাশ্রয়ের দিকে যাওয়া, আর একটা হচ্ছে রাজস্ব আদায় করাটাকে বৃদ্ধি করার। আমার মনে হয় সাশ্রয়ের বিষয়টা যথেষ্টভাবে নজর পায়নি। আমি যদিও বক্তব্যে বা এবং অন্যদের কাছ থেকে আলাপে বুঝি যে চেষ্টা করা হয়েছে যে সকল প্রকল্পগুলো প্রয়োজন নাই সেগুলোকে কমানো, কিন্তু নানানভাবে যেটা ইনার্শিয়াটা কাজ করে এবং সেভাবে সাশ্রয় আমরা ব্যর্থ হয়েছি বলে আমার মনে হয়। আর রাজস্ব আদায়ের লক্ষ্যটা আমার মনে হয় এখনো পর্যন্ত যারা ডিসিশন নিচ্ছেন এবং অর্থনীতিকে চালানোর ব্যাপারে বিভিন্ন নীতিমালা নির্ধারণ করছেন, তারা বাস্তবতার থেকে কিছুটা মনে হয় দূরে আছেন। আমি কেন বলছি দূরে আছেন, যে
প্রত্যেকে আশেপাশে অফিস আদালত বিভিন্ন জায়গাতে যে সকল জিনিসগুলো তাদের আয় ক্ষমতা, এবং আমরা নিজেরাও কিছু স্টাডি করছি যে তারা বাধ্য হচ্ছে কর্মজীবীদেরকে কিভাবে চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা বা বেতন কমানোর সম্ভাবনা, এই ধরনের একটা অবস্থাতে যে জিনিসগুলো আমরা অ্যাট সোর্স আদায় করতাম, দুটো জিনিস, একটা হচ্ছে ভ্যাট কিন্তু বড় আকারে আসছে, আর 2 নম্বর হচ্ছে ইনকাম অ্যাট সোর্স। কারণ ডাইরেক্ট ট্যাক্সের আপনি পরবর্তীতে যে ট্যাক্স দেওয়া হয় সেই তুলনায় কিন্তু অ্যাট সোর্স আদায়টা অনেক বেড়ে গিয়েছিল। সেই জায়গাগুলো প্রচন্ডভাবে এফেক্টেড হবে। ভ্যাটের 2টা দিক হচ্ছে বাইরের প্রকল্পগুলোর থেকে কিন্তু আমরা যে সকল নিজেরাই কনসালটেন্সি মার্কেটে যে সকল কাজগুলো পাই সেখানে কি বড় অঙ্কের কাটা কিন্তু সরকারের কিসে চলে যায়, মানে একটা তো 15% চলে যায় ভ্যাট, তারপরে 10% অন্যান্য জিনিস মিলিয়ে মিনিমাম 25% ওখান থেকে থোক সরকারের রাজস্ব চলে যেত। সেই জায়গাগুলো কিন্তু এখন প্রচন্ডভাবে সংকুচিত হয়ে পড়বে। এটা কিন্তু গুনতির ভিতরে আনা হচ্ছে না। এবং আমি মনে করি যে রাজস্ব আদায়ের দিকে অত বেশি তোড়জোড় না করে বরং রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে কিভাবে, সাংগঠনিক দিকগুলোকে কিভাবে পুনর্গঠন করা যায়। আমি জানি যে অটোমেশনের মাধ্যমে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে এনবিআর এর, যার মাধ্যমে ভ্যাট কালেকশন গুলোকে করা হচ্ছে, সেগুলো চলবে, সেগুলোকে মানে প্রাতিষ্ঠানিক রূপটা যাতে আরো চালু থাকে এবং উন্নত হয় সেদিকে নজর দিতে পারি, কিন্তু সংখ্যার দিক থেকে রাজস্ব বৃদ্ধি হবে বলে মনে করি না। সেই জন্য সাশ্রয়ের দিকে যেতে হবে এবং সেই জন্য অবশ্যই সরকারকে দেনা করে চলতে হবে। এটা কিন্তু কেউই এ ব্যাপারে এই করছে না। কিন্তু এই রাজস্ব আদায়ের নামে যদি আমরা আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আরো অত্যাচার করতে শুরু করি তাহলে আরো মুখ থুবড়ে পড়বো এবং আরো সংকট তৈরি হবে, নানানভাবে সংকট তৈরি হবে। কারণ এখন যে মধ্যবিত্ত আগে দান খয়রাত করবার জন্য এগিয়ে গিয়েছিল তারা তখন প্রতিষ্ঠানিক কাঠামো পায়নি, তারা স্পেস পায়নি যে কিভাবে আমি সহায়তা করব, এবং অনেকেই কিন্তু এলোপাথারি অনেক খরচ করে বসছে নিজেদের সঞ্চয় থেকে। সেই সঞ্চয়টা কিন্তু সংকুচিত হয়ে আসছে এবং আগামী দিনে কিন্তু ওখানেও একটা বিভ্রাট ঘটবে। এবং সেই ধরনের অবস্থাতে আমি বলছি না যে লোকজন কোনোভাবে মানে রাজস্ব বা কর দেয়া থেকে বিরত থাকবে, সেই বিষয়টা না, কিন্তু নতুন কর আদায় করার বিষয়টা দুরূহ। আর সেই প্রসঙ্গে আরো একটা জিনিস বলতে চাই যে এমার্জেন্সির সময়ে আসলে ইন্স্যুরেন্স পলিসি নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করার কথা চিন্তা মোটেই করা উচিত না। আমি এটা সুনির্দিষ্টভাবে বলবো যে এই বছরের জন্য যদি প্রকল্প থেকেও থাকে, যদি কন্ডিশনালিটি, এই কন্ডিশনালিটির কতগুলো জিনিস চাপ থাকে যে এই জিনিসগুলো করতে হবে, এই ট্রেডিশনাল মোড থেকে আমাদের বেরিয়ে আসার দরকার এবং আমাদের রিনেগোশিয়েট করা উচিত বাইরের এজেন্সিস গুলোর সাথে, লেন্ডিং এজেন্সিস গুলোর সাথে, যে আমরা এই জিনিসগুলো এখন করব না, হাত দিব না, কারণ এটা একটা ইমার্জেন্সি পিরিয়ড। সেই ইমার্জেন্সি পিরিয়ডে আমাকে অ্যাটেন্ড করতে হবে, আমাকে কেন ইন্স্যুরেন্সটাকে আনতে হবে এখন? এটা অসম্ভব কতগুলা জিনিসের টার্গেট না রেখে নিজেদেরকে বাঁচানো এবং কিভাবে ইকোনমিটাকে রিভাইভ করানো যায় সেটার দিকে যাওয়া। সো প্রশ্নের ব্যাপারটাতে রাজস্ব আদায়ের ব্যাপারে আমি মনে করি টার্গেট যেটা নির্ধারণ করা হচ্ছে সেটা আদায় করা সম্ভব হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে এই সময় রাজস্ব টার্গেটের থেকে সাশ্রয় করাটা কোথায় কোথায় যায় সেটার দিকে নজর দেওয়ার দরকার। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাই জাতীয় বাজেট নিয়ে দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজন বাজেট ভাবনায়। ডক্টর নাজনীন আহমেদ, আপনি কি মনে করছেন যে প্রস্তাবিত বাজেটের কর ও শুল্ক কাঠামো বিনিয়োগ বান্ধব হয়েছে কিনা? আপনারটা মিউট করা আছে। আমাদের বলার অপেক্ষা রাখে না যে এটা একটা বড় টার্গেট। এখন বিষয়টা হচ্ছে অন্য বছরও কিন্তু আমরা এটাই বলি, গত বছরও বলেছি বড় টার্গেট, এবং এবছরও দেখছি পুরো টার্গেট কিন্তু অর্জন হয়নি এবং আমরা পিছিয়ে থাকবো। স্বাভাবিক অর্থনৈতিক অবস্থা থাকলেও আসলে আমাদের পুরো অর্জনটা হতো না আমাদের যেটা গত বছরের টার্গেট ছিল। তো এখন এই বছরে এসে আমরা অনেকগুলো অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। অন্য বছরে আমরা একটা আশায় থাকি যে ঠিক আছে, যে একটা বড় টার্গেট থাকুক, টার্গেটটাকে যদি বড় থাকে তাহলে আমরা এটাকে একটু প্রেস করে একটু শক্তি দিয়ে আমরা হয়তো সেটার খুব কাছাকাছি পৌঁছাতে পারবো। এবং সেটা কিন্তু আমরা একটু যদি বিগত বছরগুলোতে আমরা প্রতিবারে বলছি মানে ছোট রাস্তা বড় গাড়ি নানান কিছু ভাবে অভিহিত
করেছি বাজেটকে বিভিন্ন সময়ে নানান যুগে, কিন্তু তারপরে আমরা কিন্তু দেখছি যে উদ্ধতিটা ছিল। কিন্তু এবারের পরিস্থিতিটা আসলে একটু ভিন্ন। এখন আমি কি আশাবাদী হব নাকি হব না, এটাও আমার কাছে অনিশ্চিত। আমার চোখে এটা একটা বড় টার্গেট। এখন এই বড় টার্গেটে অন্যবার যেটা আশা করি, যেটা বড় টার্গেটে আমরা যদি প্রতিবারই আশা করি যে অটোমেশনটা আরো তাড়াতাড়ি হবে, ঠিক আছে এটা বাস্তবায়ন হয়ে যাবে, ঠিক আছে আমাদের ভিএটির রেজিস্ট্রেশন শুধু না, ভিএটি যারা দিয়ে ফাঁকি দিতে চান সেই ফাঁকি যারা দেয় তাদেরকে ধরা হবে, এগুলো আমরা থাকি এবং তাতে আমার দেখা যায় যে কিছুটা কাজ হয়। কিন্তু এবার সত্যিকার অর্থে আমি চিন্তিত যে আমাদের যদি, যেটা একটু ডক্টর সাজ্জাদ জহির বলছিলেন, যে আবার আমরা অনেকেই এখন দেখছি আন্তর্জাতিকভাবে যেটা আগামী বছরের হাজারটা আসলে প্রতিষেধকটা এসে সারা দেশের মানুষ যে নিশ্চিত বোধ করবে সেখানে আমরা যেতে পারবো কিনা, সেই জায়গায় এটা একটা বড় টার্গেট। মাননীয় কৃষিমন্ত্রী, এই পর্যায়ে আপনার কাছে একটু যেতে চাই, আপনার অভিমতটাও জানতে চাই। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারের করণীয় কি হতে পারে মাননীয় মন্ত্রী? যেমন প্রসঙ্গে আমাদের একটা ছোট প্রতি বছরই আমাদের বাজেটকে নিয়ে উচ্চ আশা, বেশ উচ্চ অভিলাষী বাজেট এগুলো বলা হয়েছে, সেটা যে কিছুটা অবাস্তব ছিল তা নেই। তা সত্ত্বেও আমরা বলবো যে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি যে সূচকগুলো আছে সবগুলোতেই কিন্তু আমরা ভালো করতেছিলাম। ধরেন আমাদের প্রবৃদ্ধি এটা বাড়ছিল, যেটা এক সময় 7-এর নিচে একদম হোভারিং অ্যারাউন্ড বা স্থিতি হয়েছিল, সেটা আস্তে আস্তে 7-এরই ক্রস করে আমরা 8-এর কাছাকাছি 8 ছাড়িয়ে দিয়েছি। ঠিক তেমনই ভাবে আমাদের ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, এটা প্রায় 11-12% ছিল 2007-8-9 সালে, 6 সালে, সেটাও আমরা আস্তে আস্তে কমে এসছে। বাজেটের যে ঘাটতি সবসময় বলা হতো, আমি দেখতাম যে 97 থেকে 96 থেকে 2001 সাইফুর রহমান সাহেব সবসময় বলতেন, পরলোকগত, আমরা প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে বাজেটের ঘাটতি অনেক বেশি। কিন্তু আমরা দেখছি যে গত 10 বছর আমাদের বাজেটের ঘাটতি এটা 5-এর নিচেই ছিল। এই বছর এটা আমরা 6 নির্ধারণ করেছি এবং ব্যাংক থেকে অনেক বেশি টাকা নেওয়ার চিন্তা করা হচ্ছে, 80,000 কোটি টাকা, এবং ইয়ে থেকে সঞ্চয় থেকে আরো অনেক একটা অ্যামাউন্ট, আর বিদেশি এইডও আমরা বেশি আশা করেছি। সে ব্যাপারে আমাদেরও প্রশ্ন ছিল আজকে যখন ক্যাবিনেট এটা নিয়ে আলোচনা হচ্ছিল বাজেট উপস্থাপনের আগে, সেখানে আমি দেখছি আমাদের গভর্নর বলেছে যে আমাদের ব্যাংকে যে টাকা আছে লিকুইডিটির কোনো সমস্যা হবে না। এটি একটি আমি নিজেই প্রশ্ন করেছিলাম। তারপর উনি বলেছেন যে এরকম বিদেশি সাহায্যের ইটাও, যেটা আমাদের ইতিমধ্যেই করোনার কারণে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে যে প্রতিশ্রুতিগুলো পেয়েছি, প্রতিশ্রুতিও দিয়েছে, এইবারই প্রথম তারা টাকাও খুব তাড়াতাড়ি গভর্নরের অ্যাকাউন্টে চলে এসছে। এই সকল দিক বিবেচনায় নিয়ে আমরা মনে করছি, এখন প্রশ্ন হলো যে করোনার ভয়াবহতা আরো তীব্র হবে না করোনা কমে আসবে। আমাদের তো অনেকই ছিল, এবার তো 5% গ্রোথ বলছে, 30শে জুনের পরে বোঝা যাবে এটা 5-এর প্লাসও হতে পারে, 5-এর মাইনাসও হতে পারে। তো এই পরিস্থিতিতে করোনা, যেমন ডক্টর সাজ্জাদ জহির বলছিলেন যে আগামী জুনের আগে কিছু আশা করা যায় না, আবার এদিকে দেখছি যে চীন, আমেরিকা তারা প্রতিযোগিতা করছে, তারা যে কোনো মূল্যে ডিসেম্বরের আগে তারা ভ্যাকসিন করবে এবং কত কোটি ডোজ করেছে সেগুলারও ঘোষণা দিচ্ছে, 2 কোটি বা 20 মিলিয়ন, 50 মিলিয়ন এরকম ঘোষণা আসছে। আমার কেন যেন মনে হয় যে যেহেতু ভাইরাস, আমি যদিও ডক্টরস না, তো বায়োলজিক্যাল সায়েন্সে পড়েছি, আমার মনে হয় যে আগামী 2-3 মাস বা একটা চেঞ্জ আসার কথা, যদি না আসে সেই ক্ষেত্রে যা হয় সেটাকে আমাদের মোকাবেলা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি বলেছেন যে অতীত ইতিহাস আমরা দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বেঙ্গলে ফেমিন হয়েছে, সেই ফেমিন অস্বাভাবিক ফেমিন, প্রায় 30 লক্ষ মানুষ মারা গেছে, যদিও ব্রিটিশ বলেছে 20 কোটি মানুষ মারা গিয়েছে। এমনকি 74 সালেও দুর্ভিক্ষ হয়েছে, মানুষ মারা গিয়েছে, এটা অস্বীকার করা যাবে না, মানুষ অনেক কষ্ট করেছে। সেই 74-এর সময়ও রাজনৈতিক কারণ ছিল, নানান কারণ ছিল, আমেরিকানরা সহযোগিতা করে নাই, আমরা কিন্তু সেই অবস্থাতে একটা বিষয় একটু
কৃষি উৎপাদনের দিকটা আমরা খুবই ভালো অবস্থায় আছি। মাননীয় মন্ত্রী, কোনো মানুষ- করোনার কথা যেহেতু চলে আসলো, কিন্তু করোনার বাজেটের কারণে তো দরিদ্র ব্যাপারটা জনগোষ্ঠী আমি একটা বলবো, বড় ধরনের যদি করোনার একটা ইয়েতে আমরা আসতে পারি, আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশন শুরু হয় সেপ্টেম্বরের পর থেকে। কাজেই এই জুন জুলাই আগস্ট এগুলো পার করে যদি যেতে পারি, তাহলে এই বাজেট বাস্তবসম্মত। আর যদি করোনা বাস্তবসম্মত, ঠিক আছে, আমরা জানতে চাইবো যে করোনার কারণে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাননীয় মন্ত্রী দরিদ্র শ্রেণীর মানুষ। তাদের সুরক্ষার জন্য বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা কি যথেষ্ট নাকি আপনি কি মনে করছেন মাননীয় মন্ত্রী? একটা বিষয় একটু জানতে চাইবো যে করোনার কারণে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র মানুষ বা প্রান্তিক শ্রেণীর মানুষ। তাদের সুরক্ষার জন্য জাতীয় বাজেটে যে বরাদ্দ তা কি যথেষ্ট বলে মনে করেন কিনা আপনি? তাদের সুরক্ষাটা কি, একটা হলো যে তাদেরকে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আমরা যে সহযোগিতা দিয়ে থাকি, সেটা ক্যাশ, তারপরে আপনার খাবার, অন্যান্য ইয়ে, তো সেটি বাজেটে যদি পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, তো সেই ক্ষেত্রে তো আমাদেরকে বাজেট এগুলোকে সব রিভাইজ করে চাল আরো কিনে আমাদেরকে দিতে হবে, আরো গম আমাদের কিনে মানুষকে খাওয়ার। কিন্তু এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে মানুষের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কোনো মানুষকেই আমরা না খেয়ে মরতে দিব না, কোনো মানুষকে খাদ্যে কষ্ট দিব না। এটুকু আমরা এই চ্যালেঞ্জ নিয়েই 2008 সালে মানুষের কাছ থেকে আমরা সমর্থন নিয়েছিলাম, মানুষের ভার্ডিক্ট আমরা পেয়েছিলাম, এবং খাদ্য নিরাপত্তার দিক থেকে আমাদের অনেক অর্জন হয়েছে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থনৈতিক স্থবিরতার এই সময়টাতে রাজস্ব আদায় বাড়ানোর জন্য সরকারকে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা? রাজস্ব আদায় অবশ্যই চ্যালেঞ্জিং ব্যাপার, নিঃসন্দেহে এই বর্তমান করোনা প্রেক্ষাপটে। এই জন্য আমাদেরকে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে হবে। এইসব মেগা প্রজেক্টের নামে যে বড় ধরনের বরাদ্দ, সেখান থেকে আপাতত সরে আসতে হবে। এগুলো অপেক্ষা করতে পারে, এগুলো কোনো বড় সমস্যা নয়। অপ্রয়োজনীয় সমস্ত খরচ কমাতে হবে। সরকারের যে অতিরিক্ত খরচ বিভিন্ন খাতে করছে, এখান থেকে সরে আসতে হবে, এবং রাজস্ব খাতে যে ফাঁকগুলো আছে সেখান থেকে আমাদেরকে যারা, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যারা প্রফিট ট্রান্সফার বিভিন্নভাবে করে থাকে, সেদিকে আমাদের মনোযোগী হতে হবে। বিদেশিরা যারা ঢাকায় সহ সারা বাংলাদেশে প্রচুর বিদেশি চাকরি করছে, এবং এখানে আমার মনে হয় হাজার হাজার কোটি টাকার ট্যাক্স তারা ফাঁকি দিচ্ছে। এগুলো তো আমাদের মনোযোগী হতে হবে, এবং দেশের বিদ্যুৎ খাতে যে ভর্তুকিগুলো দেওয়া হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। কারণ কোনো বিদ্যুৎ তৈরি না করেই, সাপ্লাই না করেই তারা যে টাকা পাচ্ছে, এই ধরনের একটা চুক্তি যে অসাংবিধানিক, এবং মানুষ ট্যাক্স পেয়ারের টাকা থেকে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে তাদেরকে ভর্তুকি দিয়ে একটা দুর্নীতির আশ্রয় দেওয়া হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। দর্শক, সময় হলো আরও একটা ছোট্ট বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাই জাতীয় বাজেট নিয়ে দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজন বাজেট ভাবনায়। জনাব কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আমরা ডক্টর নাজনীন আহমেদের কাছে জানতে চাইব, সামাজিক নিরাপত্তার বিষয়টা মাননীয় মন্ত্রী বলছিলেন, বাজেট বরাদ্দ বাড়ানোর সঙ্গে সঙ্গে দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আর কি কি করণীয় আছে আপনি কি মনে করেন? এবারের যদি সামাজিক সুরক্ষা কর্মসূচির দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এসব জায়গায় প্রায় 5 লক্ষ নতুন সুবিধাভোগী যুক্ত করার কথা বলা হয়েছে। এটা নিঃসন্দেহে ভালো। তাছাড়া আমরা ইতোমধ্যেই তো দেখেছি বাজেট ঘোষণার আগেই 2,500 টাকা করে 52 লক্ষ পরিবারকে দেওয়ার যে পরিকল্পনার বা যে কর্মসূচি চলছে, সেটার কথাও এই বাজেটে বলা হচ্ছে। তাছাড়া 100 কোটি টাকার একটা বরাদ্দ আছে গ্রামীণ অর্থনীতিতে মানুষের কর্মসংস্থানের জন্য। আমি মনে করি এই জায়গাটায় এই বরাদ্দটা আর একটু বেশি হওয়া দরকার ছিল। পাশাপাশি অন্যান্য বছর কিন্তু গ্রামীণ অর্থ, আমি জানি না সেটা চালু রাখা হয়েছে কিনা, কারণ সবকিছু এবার তো আছে যে নতুনটা বলা হয়েছে, আগেরটা আছে কিনা, সেটা হলো যে 100 দিনের কর্মসূচির জন্য একটা বরাদ্দ থাকে লিন সিজনে, যখন কাজ থাকে না।
জি, সেই 100 দিনের জন্য 1,000 কোটি টাকা। তো আমি মনে করি যে এইবার আসলে এই কর্মসূচিগুলা যেমন গ্রামে থাকে লিন সিজনে, আমি মনে করি শহর বা সেমি মানে যেগুলো উপশহর সেই জায়গাতেও কিছু কাজ তৈরি করে এই আপৎকালীন সময়ে সাধারণ মানুষকে যেটা মাননীয় মন্ত্রী বলছিলেন বা আমরা বলি যে একটা হচ্ছে আমি ডাইরেক্টলি অর্থ সহায়তা দিলাম, আরেকটা হচ্ছে কিছু কাজে নিযুক্ত করলাম। আমি মনে করি এই ধরনের কাজ তৈরি সেটা হতে পারে ডক্টর সাজ্জাদ জহির যেটা বলছিলেন যে আমরা যে সরবরাহের কথা বলি, বিভিন্ন রকম সরবরাহ প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করে এখন দল বেঁধে 20 জনের জায়গায় 40 জন তারা ইচ্ছা মতো যাওয়ার থেকে সেইখানে যে সকল কাজে সরবরাহ সংস্থার সাথে টেম্পোরারি তাদেরকে অ্যাড করা যায় কিনা, অর্থাৎ এরকম ওই যে কর্মসংস্থান সৃষ্টি করা হয় সাহায্য করার জন্য, এটা একটা করা দরকার ছিল। পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা এই মুহূর্তে যে নতুন দরিদ্র যাদের কথা বলছি, যারা আগে একেবারে মার্জিনাল একটা অবস্থায় ছিলেন, কোনো মতন দারিদ্র সীমার উপরে ছিলেন, তাদের সংকটের জন্য তারা কিন্তু আসলে ঠিক এই 2,500 টাকার জায়গাতে তারা যাওয়াটা অনেকেই যাবেন না, কিন্তু তারা সংকটে আছেন এবং এখন হয়তো সংকটটা কোনো মতন সঞ্চয় দিয়ে চলছেন, 1-2 মাস পরে যদি আসলে অবস্থা চলতে থাকে এভাবে তারা চলতে পারবেন না। ওই জায়গাতে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় হোক বা বেশি ভালো হবে কর্মসংস্থান সৃষ্টির কোনো পরিকল্পনায় এই ব্যক্তিগুলোর জন্য কি করা যায়, সেই ক্ষেত্রে ধরেন দিনমজুর কিংবা একেবারে রাস্তায় ফেরিওয়ালা ভ্যান গাড়িতে যারা জিনিস বিক্রি করেন, সেই উদ্যোক্তারা কিন্তু সরকারের ক্ষুদ্র কুটির শিল্পের জন্য যে প্রণোদনা দেওয়া হয়েছে তার আওতায় কিন্তু এনারা আসতে পারবেন না, কারণ এরা অনানুষ্ঠানিক খাতে। আবার 2,000 কোটি টাকা দেওয়া হয়েছে পিকেএসএফ, পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান প্রবাসী কল্যাণ ব্যাংকে, তার আওতাতেও দেখা যাবে গ্রামীণ অর্থনীতিতেই অনেকে সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকের যে 3,000 কোটি টাকা এনজিওর মাধ্যমে, সেটাও কিন্তু এই ধরনের ক্ষুদ্র উদ্যোক্তারা তারা পাবেন না, বিশেষ কারণ শহরের ভিতরে এনজিও অপারেশন অত নাই। এখন এই নগরে যারা ঠিক অতি দরিদ্র নন কিন্তু যারা দারিদ্র সীমার একটু উপরে ছিলেন, তাদের জন্য আসলে আমাদের কিছু কর্মসূচি দরকার, সেখানে তাদেরকে কি করে খুব সহজে আমরা আশা করি তাদের সরকার কাছে তাদের পৌঁছানো জন্য যায় সেই জায়গাটায় নজর দেওয়া দরকার ছিল। নিশ্চয়ই কোনো কিছু ভাববে। ডক্টর সাজ্জাদ জহিরের কাছে আমরা সবশেষ খুব ছোট করে জানতে চাইবো যে প্রস্তাবিত বাজেট প্রান্তিক মানুষদের অর্থনৈতিক সুরক্ষা কতটুকু নিশ্চিত করতে পেরেছে বা পারবে? আমি খুব কুইক 3টা পয়েন্টে যাব। 1 নম্বর হচ্ছে আমরা বাজেট সাইজটা নিয়ে কিন্তু কারো প্রশ্ন নাই, বাজেট সাইজ বড় হতে হবে সেটা নিয়ে কারো প্রশ্ন নেই, কিন্তু রাজস্ব আদায়ের সম্ভাবনা কি সেটার ব্যাপারে প্রশ্ন আছে। এবং রাজস্ব আদায়ের এই ক্যালকুলেশনে আমার মনে হয় কিছু মিস্টেক করে বসছেন মাননীয় অর্থমন্ত্রী, কারণ উনি একটা গ্রোথ রেট ফিগার ধরে নিয়েছেন যেটা খুবই হাই এই সময়ের জন্য, এবং অটোমেটিক্যালি অ্যাকাউন্টিং সেন্সে ওই গ্রোথ রেটের বেসিসে কিছু রেভিনিউ কতটুকু জেনারেট করা যায় সেই জিনিসগুলো ক্যালকুলেটেড হয়। সেই জন্য উনি হয়তো আশান্বিত যে রাজস্ব আদায় হবে। যেটা বলা হচ্ছে যে সেপ্টেম্বরের পরের থেকে আদায় শুরু হয়, যে কথাটা বলছিলাম যে আসলে একটা ক্যালকুলেটেড রিস্ক নেওয়া সরকারের কাছ থেকে খুবই কাম্য ছিল। সেটা নিতে গেলে পরে সকল তথ্যই বলে যে আমাদের এই সময়টাতে ফোকাসটা কি হওয়া উচিত এবং রাজস্বের ওই টার্গেট রাখা যায় না। সুরক্ষার বিষয়ে আসার ব্যাপারে একটা কথাই বলবো যে এই সময়টাতে যে কথাটা মাননীয় মন্ত্রী তুলছিলেন যে আসলে এই দেশের অনেক রেজিলিয়েন্স পাওয়ার অনেক বেশি এবং অনেক বৃদ্ধি পেয়েছে, আমাদের আগের মতো সেই অবস্থা নেই, এটা সবাই আমরা বুঝি। এবং গ্রামের লোকজন যে কৃষিতে যে বিরাট উন্নতি ঘটছে এটা সবাই স্বীকার করে, কিন্তু কেন মুরগির খামার মার খেলো, কেন কোন একটা যে সবজির জিনিসগুলো মার খেলো, এটা হচ্ছে ব্যর্থতা। আমাদের এটাকে মানতে হবে। আমাদের এই ব্যর্থতার একটা বড় দিক হচ্ছে যে সকল কিছু যদি ব্যবসার ভেতরে ছেড়ে দিই এবং সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আবার যদি আমরা চলাচলে আটকে দিই, তার বিকল্প ব্যবস্থা না করে, তাহলে অবশ্যই এই ধরনের জিনিসগুলো ডিসরাপশন বেশি ঘটবে। তবে সুরক্ষার ক্ষেত্রে 2টা জায়গাতে আমার কাছে মনে হয় করার সুযোগ ছিল এবং আছে এখন। 1 নম্বর হচ্ছে যে আমরা সামহাও অন্য সময়গুলোতে কিন্তু হিস্টোরিক্যালি দেখে আসছি যে যেটাকে আমরা সাধারণ নাগরিক সমাজের কথা বলি, সে তাদেরকে সম্পৃক্ত করে কিন্তু এই সকল জিনিসগুলোকে সবকিছু সরকারের দায় বা আমার পার্টির দায় সেটা কিন্তু না, এটা ছিল বরাবরই দেখা গেছে। এই জায়গাতে আমি মনে করি আমাদের একটা ব্যর্থতা হয়েছে লোকজনকে সম্পৃক্ত করতে। দ্বিতীয় জিনিস যেটা ব্যর্থতা লং টার্মের কনটেক্সটে হচ্ছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে পার্টি আসলে পুনর্গঠিত। আমি পার্টি বলছি কেন, যে পার্টি সরকারে আছে এই মুহূর্তে মূলত সেই পার্টি রাজনৈতিক অঙ্গনে যে সংগঠনটা আছে, এই জায়গাতে একটা ইন্টারনাল ট্রান্সফরমেশন খুব জরুরি ছিল, যে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে নতুন ক্যাডার তৈরি করবে এবং তারা
জনপ্রতিনিধি হিসেবে আগামী দিনে আসবে, কিন্তু সেই জায়গাটাতে প্রচন্ডভাবে আমরা ব্যর্থ হয়েছে। আমরা বলছি এই জন্য, আমি যদিও পার্টিতে বিলং করি না, কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে এটা একটা ব্যর্থতা, যেটা আগামী দিনে আমাদের অনেক অনেক মানে এর যে কষ্ট বা যেটাকে আমরা বলি যে কস্ট গুলা, এটা আমাদের পরের জেনারেশনকে বেয়ার করতে হবে। এই সুযোগটাকে কিন্তু আমরা ব্যবহার করছি না, কারণ আমরা বয়স্ক লোকগুলো এখনো পর্যন্ত এই অর্থনীতি এবং ট্রানজেকশন থেকে যত পারি, সেটা এনজিও বলি, সেটা সরকারি কর্মচারী বলি, সেটা রাজনীতিবিদ বলি, যে কোনো সিভিল সোসাইটি এজেন্সি বলি, আমরা এখনো পুরোনো মডেলের ভিতরে কিভাবে অর্থ একটা ক্লেম আনতে পারি সেই ধান্দায় ব্যস্ত। ওই জায়গাটা থেকে বেরোনোটা খুব জরুরি ছিল। আমরা প্রত্যাশা করি সরকার সেই জায়গা থেকে নিশ্চয়ই বেরিয়ে আসবে। সব শেষ, একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মাননীয় মন্ত্রী, আপনার কাছে খুব ছোট্ট করে জানবো যে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন, একেবারেই ছোট্ট করে। না, অবশ্যই আমি গুরুত্ব দিব। ডক্টর সাজ্জাদ জহির যেটি বারবার বলছেন যে এই যে আমাদের রেভিনিউ আর্নিং এর যে টার্গেট, এটা কিছুটা বাস্তবতা বিবর্জিত বা এটা সম্ভব নয়। তো সেটা আমি ওনার সাথে একদম দ্বিমত করছি না, কিছুটা তো বেশি আছে। তো যেমন আমাদের করের যে ইনকামটা 33% করা হয়েছে, ভ্যাটে করা হয়েছে 39%। 39% ভ্যাট, আমরা তো চাচ্ছিলাম যে ইনকাম ট্যাক্সটা, যেটা ট্যাক্সের সেটা আরো বাড়ানোর জন্য, বরং ভ্যাটের চেয়ে বেশি হবে। সেই ক্ষেত্রে ট্যাক্স নেটওয়ার্ক বাড়াতে হবে। সেখানে আমাদের কোনো সুনির্দিষ্ট কর্মসূচিটা আমরা দেখাইনি। আমি যদিও মন্ত্রী দলের সাথেও আছি এবং সরকারের অংশ, সেখানে যেমন ঢাকা শহরে এখনো দেখবেন একটা বিয়ে হয়, বিয়েতে একটা কন্যাকে কয় সেট গয়না দিল, হ্যাঁ, মা দিল একটা, নানি দিল দুইটা, দাদি দিল কয়টা, এই কিন্তু সে কত ট্যাক্স দিয়েছে এইটা খবর নেওয়ার কোনো পদ্ধতি বা কোনো কিছু আছে কিনা, আমরা সেখানে আমাদের অবস্থানটা কোথায়? একজন ডাক্তার কত ইনকাম করছে, সে কত টাকা ট্যাক্স দিচ্ছে? একজন আইনজীবী সে কত টাকা ট্যাক্স দিচ্ছে? এবং ঢাকা শহরে 5টা-6টা অ্যাপার্টমেন্টের মালিক, এই অ্যাপার্টমেন্ট আদৌ তার আছে কিনা, ইনকাম ট্যাক্সের পিআই নাম্বার আছে কিনা, আমার সন্দেহ আছে। বা ঢাকা শহরে যদি আমরা খোঁজ করি, দেখা যাবে যে 20-25% তারা 3টা-4টা বাপের কাছ থেকে বা উত্তরাধিকার সূত্রে অ্যাপার্টমেন্টের মালিক হয়েছে। তারা ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এটাকে বলছিলাম, কিন্তু ঘর গোছানো 1-2 লাইনে শুনতে চাইবো ডক্টর নাজনীন আহমেদের কাছে, একেবারে ছোট্ট করে, যে করোনার এই সময়টাতে। জি মাননীয় মন্ত্রী, সব শেষ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে রাখতে হবে। ডক্টর নাজনীন আহমেদ, আপনি যদি খুব ছোট্ট করে একটু বলেন যে করোনার এই সময়টাতে বাজেট বাস্তবায়নে সরকারের প্রতি কি আহ্বানগুলো থাকবে আপনার, একজন অর্থনীতিবিদ হিসাবে আপনি কি বলবেন? আপনি কি আমাকে প্রশ্নটা করেছেন? জি, ডক্টর নাজনীন আহমেদ। জি, আমার আসলে এটা অর্থনীতিবিদ হিসেবে, আমার একটা সাধারণ মানুষ হিসেবে এই মুহূর্তে আমরা যে একটা চরম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, এটা সরকারের ভেতরেও, এটা আসলে সরকার তো আমাদের বাইরের কেউ না, সবারই আমাদের চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে আমরা আমাদের বেঁচে থাকার স্বাস্থ্যের নিরাপত্তাটা চাই। এখন আমি যেন আমার চিকিৎসাটা পাই, আমি যেন জানি যে আমার অর্থনীতি যখন খুলছে তার সাথে সাথে চিকিৎসা সেবাগুলোও বাড়ছে, বাজেটের কত বরাদ্দ কি, সেখানে থেকেও আমাদের এই দর্শনগত জায়গায় আমি মনে করি যে সাধারণ মানুষের তাদের যে সেবা পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষার জায়গায় এই বাজেটে জরুরি যত অবস্থা আসুক, যা আসুক, সেইখানে আন্তরিকতা, এবং আমি বলবো অবশ্যই এটা বলতে হবে যে কোন রকম লিকেজ ছাড়া, সম্পদের অপচয় ছাড়া আমি যেন জানি যে সর্বোচ্চ চেষ্টাটা করা হয়েছে। তারপরে দুর্বলতা থাকবে, কারণ আমার দেশে সবকিছু এক রাতে চেঞ্জ হয়ে যাবে না। আমি যেন জানি সর্বোচ্চ চেষ্টাটা ছিল, অবশ্যই মাথায় রাখবে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সব শেষ, আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো, করোনা ভাইরাসের কারণে এমন একটা সংকটময় মুহূর্তে আপনারা ক্ষমতায় থাকলে কেমন বাজেট পেশ করতেন? যে কোনো রেসপন্সিবল দল ক্ষমতায় থাকলে প্রথমত যে জিনিসটা অ্যাড্রেস করতে হবে সেটা হচ্ছে জনগণের জীবনের যে ঝুঁকি নিয়ে চলছে সেখান থেকে তার জীবন বাঁচানোর যে তাগিদ, সেদিকে নজর দেওয়া। তারপরে জীবন, জীবিকা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং এখানে কিন্তু মূলত বাজেটকে ফোকাস করতে হবে, কারণ এই বাজেট কিন্তু অন্য বাজেটের সাথে
মিলিয়ে করলে কোনো লাভ হবে না। এবং এইখান থেকে আমাকে সামাজিক নিরাপত্তা, আমার শুধুমাত্র যে আমরা যদি থাকতাম, আমি তো প্রথমেই আমরা লকডাউন করতাম। এখন যে এই সরকার যেটা ছুটি ডিক্লেয়ার করেছিল, তো ছুটিতে আর লকডাউন কিন্তু এক জিনিস না, যে কারণে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে একটার পর একটা। লকডাউন অবস্থায় আপনি সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে, এবং সামাজিক নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে পারেন, লকডাউন সফল হবে এবং আপনার সংক্রমণ কমে আসবে। তারপরে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডে আস্তে আস্তে আপনি খুলতে থাকবেন। মাননীয় মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাজ্জাদ জহির এবং ডক্টর নাজনীন আহমেদ, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে এরকম একটি প্রাণবন্ত আলোচনা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা শেষ করার আগে বলবো, প্রস্তাবিত বাজেট আইন হিসেবে জাতীয় সংসদে পাশ হবার আগে বাজেটকে আরও জনবান্ধব, ব্যবসা বান্ধব আর নির্মূল করতে ইতিবাচক মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ করোনার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের শুরুটা কিন্তু এখান থেকেই শুরু হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সতর্ক থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।